আমাদের আজকের আলোচনার বিষয় হল কোষ বিভাজনের দুটো প্রধান উপায়। ভাবুন তো, কোষ কিভাবে নিজেদের সংখ্যা বাড়ায়। আমরা এই পুরো বিষয়টা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রশ্নটা কিন্তু জীবনের একদম মূলে গিয়ে ধাক্কা দেয়, তাই না? একটা ছোট্ট বীজ থেকে কি করে এত বড় একটা গাছ হয়ে যায়? কিংবা ধরুন, কোথাও কেটে গেলে আমাদের শরীরটা কি করে নিজে নিজেই সেটা সারিয়ে তোলে? এই সব কিছুর পেছনেই কিন্তু আছে কোষ বিভাজন। এই একটা প্রক্রিয়ার মাধ্যমেই জীবন সামনে এগিয়ে চলে। কোষ বিভাজনকে আমরা খুব সহজে দুটো মেশিনের সাথে তুলনা করতে পারি। একটা হলো মাইটোসিস, যেটা একদম একটা কপি মেশিনের মতো কাজ করে, মানে আমাদের শরীরের বৃদ্ধি বা কোথাও কেটে গেলে সেটা সারানোর জন্য হুবহু একই রকম কোষ তৈরি করে দেয়। আর অন্যটা হলো মায়োসিস, যেটা একটা রিমিক্স মেশিনের মতো। এটা প্রজননের জন্য জিনগুলোকে নতুন করে মিশিয়ে, মানে রিমিক্স করে একদম নতুন ধরনের কোষ তৈরি করে। তাহলে চলুন জীবনের এই মৌলিক ধাঁধার গভীরে একটু ঢোকা যাক। একটা কোষ বিভাজনের জন্য নিজেকে ঠিক কিভাবে প্রস্তুত করে, সেটাও কিন্তু বেশ মজার একটা ব্যাপার। আচ্ছা, কোষ কেন বিভাজিত হয়? এর পেছনে মূলত তিনটা বড় কারণ আছে। প্রথমটা হলো, যে কোনো জীবের বেড়ে ওঠার জন্য কোষের সংখ্যা তো বাড়াতেই হবে, তাই না? দ্বিতীয়টা হলো, শরীরের কোথাও কোনো ক্ষতি হলে সেটা মেরামত করতে বা পুরনো কোষের জায়গায় নতুন কোষ বসাতে। আর ৩ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রজননের মাধ্যমে নতুন প্রজন্ম তৈরি করে জীবনকে টিকিয়ে রাখতে। এখন একটা মজার জিনিস বলি। ক্রোমোজোম গোনার একটা গোপন সূত্র আছে, আর সেটা হলো সেন্ট্রোমিয়ারের নিয়ম। নিয়মটা কিন্তু খুবই সোজা। একটা কোষে যতগুলো সেন্ট্রোমিয়ার থাকবে, ক্রোমোজোমের সংখ্যাও ঠিক ততটাই হবে। ব্যাস, এটাই হলো ক্রোমোজোম ঠিকঠাকভাবে গোনার মূল চাবিকাঠি। এবার আসি আমাদের প্রথম সমাধানে, মানে সেই কপি মেশিন বা মাইটোসিস প্রক্রিয়াতে। এটা আমাদের শরীরের বেড়ে ওঠা আর মেরামতের জন্য যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না। মাইটোসিসের উদ্দেশ্যটা কিন্তু একদম পরিষ্কার। এর একটাই লক্ষ্য, একটা কোষ থেকে এমন দুটো নতুন কোষ বানানো যারা জিনগতভাবে তাদের মাতৃকোষের হুবহু কার্বন কপি হবে। মানে এক বিন্দুও কোনো পরিবর্তন হবে না। আর এর ফল কি হয়? ফল হলো দুটো নতুন কোষ, যারা শুধু একে অপরের মতোই নয়, মাতৃকোষেরও একদম অবিকল নকল। বিজ্ঞানের ভাষায় এদেরকে আমরা বলি ডিপ্লয়েড কোষ, আর এদের ক্রোমোজোম সংখ্যাও মাতৃকোষের সমানই থাকে। এই মাইটোসিস প্রক্রিয়াটা মোট 4টে ধাপে শেষ হয়। সহজে মনে রাখার জন্য আমরা একে বলি পিএমএটি, পেম্যাট। প্রথমে প্রোফেজে ক্রোমোজোমগুলো তৈরি হয়, তারপর মেটাফেজে তারা কোষের ঠিক মাঝখানে এক লাইনে দাঁড়ায়, অ্যানাফেজে সিস্টার ক্রোম্যাটিডগুলো দুই দিকে আলাদা হয়ে যায়, আর সবশেষে টেলোফেজে দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। তার মানে মাইটোসিসের মূল কথাটা যদি এক লাইনে মনে রাখতে চান, তাহলে সেটা হলো পিএমএটি প্রক্রিয়ার শেষে দুটো হুবহু একই রকম কোষ তৈরি হয়। এই একটা লাইনেই কিন্তু পুরো প্রক্রিয়াটার সারমর্ম বলা হয়ে গেল। তো কপি মেশিনের কথা তো হলো, এখন চলুন আমাদের দ্বিতীয় সমাধান, মানে সেই রিমিক্স মেশিন বা মায়োসিস প্রক্রিয়াটা সম্পর্কে একটু জানি। জিনগত বৈচিত্র্য তৈরির আসল কারিগর কিন্তু এটাই। মায়োসিসের লক্ষ্যটা কিন্তু মাইটোসিসের থেকে অনেকটাই আলাদা। এর প্রধান কাজ হল প্রজননের জন্য বিশেষ কোষ তৈরি করা, যেগুলোকে আমরা গ্যামেট বলি, যেমন শুক্রাণু আর ডিম্বাণু। আর এই প্রক্রিয়াতেই জিনের অদলবদল ঘটে, যা থেকে নতুন নতুন বৈচিত্র্য তৈরি হয়। মেয়োসিসের শেষে ফল হিসেবে আমরা পাই 4টি নতুন কোষ। কিন্তু মজার ব্যাপার হল, এরা মাতৃকোষের কপি নয়, বরং প্রত্যেকেই জিনগতভাবে একে অপরের থেকে আলাদা। আর এদের ক্রোমোজোম সংখ্যাও মাতৃকোষের ঠিক অর্ধেক হয়ে যায়। এদেরকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। মায়োসিস আসলে দুটো বড় পর্বে হয়, মায়োসিস 1 আর মায়োসিস 2। মায়োসিস 1কে বলা হয় হ্রাসমূলক বিভাজন, কারণ এখানেই ক্রোমোজোমের সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। আর মায়োসিস 2টা অনেকটা মাইটোসিসের মতোই, যেখানে সিস্টার ক্রোমাটিডগুলো একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যায়। মায়োসিসের সবচেয়ে আকর্ষণীয় বা বলা যেতে পারে সবচেয়ে জাদুকরী ঘটনাটা ঘটে প্রোফেজ আই ধাপে। এখানেই সেই জিনগত রিমিক্স তৈরি হয়। হোমোলোগাস ক্রোমোজোমের জোড়াগুলো খুব কাছাকাছি এসে নিজেদের মধ্যে জিনের কিছু অংশ বিনিময় করে। এই অসাধারণ প্রক্রিয়াটাকেই বলা হয় ক্রসিং ওভার। পুরো প্রক্রিয়াটাকে যদি সংক্ষেপে মনে রাখতে হয়, তাহলে সূত্রটা হলো, মায়োসিস আই ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করে দেয়, আর মায়োসিস 2 সিস্টার ক্রোমাটিডগুলোকে আলাদা করে, ঠিক যেমনটা আমরা মাইটোসিসে দেখেছিলাম। কিন্তু এই যে এতক্ষণ ধরে জিনগত রিমেক্স বা বৈচিত্র্যের কথা বলছি, এটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন? চলুন এবারের প্রভাবটা একটু বোঝার চেষ্টা করি। জিনগত বৈচিত্র্য মূলত 3টা উৎস থেকে আসে। প্রথমত, প্রোফেজ আই পর্যায়ে হওয়া সেই ক্রসিং ওভার,
দ্বিতীয়ত, মেটাফেজ আই পর্যায়ে ক্রোমোজোমগুলো যে স্বাধীনভাবে এদিক ওদিক করে সাজানো হয় সেটা। আর সব শেষে কোন শুক্রাণুটা কোন ডিম্বাণুকে নিষিক্ত করবে তার সম্পূর্ণ এলোমেলো একটা সম্ভাবনা। এই তিনটা প্রক্রিয়ার সম্মিলিত ফলে কিন্তু প্রত্যেকটা নতুন জীব তার বাবা মা থেকে আলাদা আর একেবারে অনন্য হয়ে ওঠে। তার মানে বৈচিত্র্যের সূত্রটা দাঁড়ালো ক্রসিং ওভার, স্বাধীন সঞ্চারণ আর নিষেক, এই তিনের যোগফল। কিন্তু কি হবে যদি এত জটিল একটা প্রক্রিয়ায় কোথাও কোনো ভুল হয়ে যায়? এবার আমরা নন ডিসজাংশন নামে এমনই একটা ত্রুটি নিয়ে কথা বলবো। নন ডিসজাংশন হল এমন একটা অবস্থা যেখানে মায়োসিস বিভাজনের সময় ক্রোমোজোমগুলো ঠিকঠাক মতো আলাদা হতে পারে না। মানে হয় হোমোলোগাস ক্রোমোজোমগুলো একসঙ্গে থেকে যায়, না হলে সিস্টার ক্রোম্যাটিডগুলো আলাদা হতে ব্যর্থ হয়। এর ফল কি দাঁড়ায়? এর ফলে এমন জনন কোষ বা গ্যামেট তৈরি হয় যেখানে ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি থাকে। আর এই ধরনের কোনো গ্যামেট যদি নিষেকে অংশ নেয় তাহলে তা থেকে জিনগত অস্বাভাবিকতা বা বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। পুরো আলোচনাটার সারমর্ম যদি আমরা এক লাইনে বলতে চাই তাহলে ব্যাপারটা এরকম: মাইটোসিস আমাদের শরীরকে তৈরি করে আর সারিয়ে তোলে। অন্যদিকে মায়োসিস প্রজননের জন্য গ্যামেট তৈরি করে আর জিনের অদল বদলের মাধ্যমে বৈচিত্র্য নিয়ে আসে। এটা ভাবলে সত্যি অবাক লাগে যে মাত্র একটা জৈবিক প্রক্রিয়া জীবনের মধ্যে এত বিশাল বৈচিত্র্য তৈরি করতে পারে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে প্রকৃতির এরকম আরও কত সহজ কিন্তু শক্তিশালী নিয়ম আছে যা আমাদের এই পৃথিবীকে আর আমাদের জীবনকে প্রতিনিয়ত নতুন রূপ দিয়ে চলেছে।